আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকেনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। আজকে হচ্ছে আমরা ফাইন্যান্স ফার্স্ট পেপারের অধ্যায় 7-এর পার্ট 2টা করব। এর আগের পার্টে আমরা থিওরিটিক্যালসগুলো করেছিলাম আর এমসিকিউগুলো দেখেছিলাম। এটাই আমরা হচ্ছে কিছু ম্যাথস দেখব, মানে যেই ফর্মুলাগুলা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় এই চ্যাপ্টারের সাপেক্ষে সেটাই আমরা দেখব। বাদ বাকি তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার হাত পাকা হবে। আমরা যদি ফার্স্ট একটা ম্যাথ দেখি যে মেঘনা ব্যাংক লিমিটেড তাদের প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য অগ্রাধিকার শেয়ার ও বন্ড ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করে। তো এখানে অগ্রাধিকার শেয়ারের ব্যাপারটা আসছে আর বন্ডের ব্যাপারটা আসছে। তো সিদ্ধান্ত মোতাবেক ব্যাংকটি 1200 টাকা অভিহিত মূল্যের 13% অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারে, যার মেয়াদ 12 বছর, বাজার মূল্য 700 টাকা। উত্তোলন ব্যয় 2.5%। উত্তোলন ব্যয় হচ্ছে বিক্রয়ের সময় যে টুকটাক খরচগুলো হয়ে থাকে সেটা 2%। আচ্ছা, তাদের বন্ড সম্পর্কিত তথ্যবলী নিচে দেওয়া হলো। সো এইটুক পার্টে অগ্রাধিকার শেয়ার সম্পর্কিত তথ্য দেওয়া ছিল আর নিচের পার্টটা হচ্ছে বন্ড সম্পর্কিত। তো এখানে দুইটা বন্ডের কথা দেওয়া আছে, একটা হচ্ছে বন্ড এ, একটা হচ্ছে বন্ড বি। সো বন্ড এ আর বি সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে। প্রথম বন্ডটা হচ্ছে মানে কোনো নির্দিষ্ট সময়ের নাম, এটা কি চিরস্থায়ী বন্ড। আর বন্ড বিটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়, মানে 12 বছর পর্যন্ত। আচ্ছা, এখন আমরা দেখি গতে কি চাইছে। উদ্দীপকের আলোকে মেঘনা লিমিটেডের অগ্রাধিকার শেয়ার ব্যয় কত। এখানে চাইছে অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করতে, মানে অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে তার কত টাকা ব্যয় হবে বা কত, এই অগ্রাধিকার শেয়ার বিক্রির মাধ্যমে সে যদি মূলধন সংগ্রহ করে তাহলে কি অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের তার কত পার্সেন্ট হারে লভ্যাংশ দিতে হবে বা ওভারঅল খরচটা কত হবে। তো ফার্স্টে যদি আমরা দেখি, আমাদের কাছে অভিহিত মূল্য আছে, কত পার্সেন্ট করে তাদের লভ্যাংশ দিতে হবে সেটা আছে, কয় বছরের জন্য সেটাও আছে, আর বাজারে সে কত টাকা করে ছাড়বে সেটাও আছে। তো আমরা একটা যদি দেখি, ফার্স্টে যদি দেখি যে আরভি মানে অভিহিত মূল্য কত, 1200 টাকা। আচ্ছা, আমরা এটা অন্য কোথাও লেখার চেষ্টা করি। আমরা এটা এইভাবে লিখি, আরবি হচ্ছে 1200 টাকা। আচ্ছা, এবার হচ্ছে সেলিং ভ্যালু বা বাজার মূল্য। সেলিং ভ্যালু হচ্ছে এসভি আর কি। তো সেলিং ভ্যালু দেওয়া আছে 700 টাকা, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে উত্তোলন ব্যয়টা আসবে, মানে বিক্রয়ের সময় যে ব্যয়টা আসবে। সো এখানে আমাদের নেট সেলিং ভ্যালুটা যদি বের করতে হয় বা নিট বিক্রয় মূল্য যদি বের করতে হয় বা বাজার মূল্য বিক্রয় করতে, মানে এনএসভি নেট সেলিং ভ্যালু বা নিট বিক্রয় মূল্য বের করতে হলে আমাদের 700 থেকে এই যে 2.5 যে খরচটা হয়েছে সেটা বাদ দিতে হবে। ওকে, এখন যদি আমরা বের করি, তাহলে রেজাল্টটা আছে 6682.5 টাকা। ঠিক আছে, 682.5 টাকা হবে কি নিট সেলিং ভ্যালু। ওকে, সো এনএসবিটা যদি আমরা লিখে দেখি, এখানে কত আসে, 682.5 টাকা। ওকে, এখন আমরা চাইলে ম্যাথটা শুরু করতে পারি। সো ফার্স্টে আসবে, আরেকটা জিনিস আছে পিডি, মানে হচ্ছে সে কত টাকা প্রফিট দিতে হবে, মানে কত টাকা ডিভিডেন্ড দিতে হবে এই অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে। সো এটার জন্য আমরা কি করব, 1200 টাকার উপরে 13% কত আসে সেটা বের করব। টাকা আসে। এই 156 টাকাটা হবে কি তাকে যে প্রফিটটা দেওয়া লাগবে। সো পিডি আসে হচ্ছে 156। ওকে, সো আই হ্যাভ ইউ গট ইট। 156 যোগ আরভি অভিহিত মূল্য 1200 টাকা মাইনাস
এনএসভি বা নেট সেলিং ভ্যালু কত 682। আবার হচ্ছে এন হচ্ছে মেয়াদ 12 বছর। এবার আসি কি আবার সেম জিনিস প্লাস হবে আর নিচে 2 হবে। নিচে কত 2 ইন্টু 100। সো এটা হবে টোটাল মানটা যদি বসাও তাহলে তুমি এই ক্যালকুলেশনের থ্রুতে কি পাবা অগ্রাধিকার শেয়ার মূল্যটা পেয়ে যাবা। সো ফার্স্টে কি করবা একটু অংশ করবা, তারপর একটু অংশ, তারপর 100 দিয়ে গুণ করে দিবা। সো আমি যদি একসাথে আমি একসাথে করে ফেলতেছি, বাট তোমরা আলাদা করে করো। সেখানে 21.16%। সো এটা হবে অগ্রাধিকার শেয়ারের কি ব্যয়, ঠিক আছে। এবার আসি মেঘনা ব্যাংক লিমিটেডের অউই মানে এ আর বি বন্ডের মধ্যে কোনটা গ্রহণযোগ্য হবে সেটা বিশ্লেষণ করো। সো কোনটা গ্রহণযোগ্য হবে, সো এখানে কি কি জিনিস দেওয়া আছে, প্রথমটা হচ্ছে চিরস্থায়ী, পরেরটা হচ্ছে মানে মেয়াদি বন্ড, যেটার সব ইনফরমেশন যেহেতু দেওয়া আছে আমরা হচ্ছে কি ম্যাথটা করার চেষ্টা করি। সো ফার্স্টে যদি দেখি যে আমরা যদি এ বের করতে চাই তাহলে চিরস্থায়ী বন্ডের ফর্মুলা হচ্ছে এটা। চিরস্থায়ী বন্ডের ফর্মুলা অনুযায়ী আই হচ্ছে সুদের টাকা, সুদের পরিমাণ কত দেওয়া আছে 100 টাকা, এখানে উল্লেখিত আছে ক্লিয়ারলি 100 টাকা। নেট সেলিং ভ্যালু বা নিট বিক্রয় মূল্য কত দেওয়া 1050 টাকা ইন্টু 100। তাহলে আমরা কি পাবো যে ঋণের ব্যয় কত আসবে আর কি, $9.52। এটা হবে এ বন্ড যদি সে ইস্যু করে তাহলে ব্যয়ের পরিমাণ 9.52% ব্যয় হতে পারে। এবার আসি বন্ড বি এর ব্যয়টা নির্ণয় করবো, ঋণের ব্যয়টা নির্ণয় করব। এক্ষেত্রে সব ইনফরমেশন দেওয়া আছে, তো আমরা করতে পারি চাইলে। ফার্স্টেই আসে আই মানি কুপন সুদের হার কত 700 টাকা, আরভি 500 টাকা, সরি 5000 টাকা মানে অভিহিত মূল্য, মাইনাস নেট সেলিং ভ্যালু নিট বিক্রয় মূল্য 4250। নিচে কত মেয়াদকাল কত 12, 5000 মাইনাস 4250 নিচে 2 ইন্টু 100। সো এটা যদি করতে পারো তাহলে তুমি সেম পার্সেন্টেজটা পাবা। সো ফার্স্টে এটা করবা, তারপর এটা, তারপর 100 দিয়ে গুণ। আবারও বলবো একসাথে করো না, মানে একবারে বসায় ফেলো না, এটার জন্য টিচার বিরক্ত হবে, নাম্বার কম দিতে পারে। যেমন এখানে আমি প্লাস দিতে ভুলে গেছিলাম, প্লাস হবে এটা। এটা আসে 16.48%। এখন আমাকে বলো
যে এ এর এ বন্ডের মূলধন বন্ডের ব্যয় বেশি নাকি বি বন্ডের ব্যয় বেশি। সো এ বন্ডের ব্যয় বেশি, কারণ এ বন্ডের ব্যয় আসে, সরি এ বন্ডের ব্যয় কম। এ বন্ড ইস্যু করলে তার 9.52% হারে ব্যয় হবে বা ইস্যু খরচটা হবে। আর এখানে বন্ড বিতে ঋণ মূলধন ব্যয় হবে কত, 16.48%। সো যেটায় ব্যয় কম, লাইক এটাতে যেহেতু ব্যয় কম হবে, সো আমার কি হবে উচিত এটা গ্রহণ করা। সো এখানে এ হবে কি গ্রহণ করতে হবে। সো এ বন্ডটি কি গ্রহণযোগ্য হবে। আচ্ছা, সো আমরা মোটামুটি একটা ম্যাথ দেখলাম, একটার দিকে যদি যদি আগাই। সো চিত্রা লিমিটেড 12% কুপন সুদে 1,000 টাকা অভিহিত মূল্যের 5 বছর মেয়াদি বন্ড ইস্যু করে। কি ইস্যু করে? বন্ড ইস্যু করে। প্রতিটি বন্ডের বিক্রয়জনিত খরচ কত? 2%। ওকে, সো আমরা হচ্ছে কি একটা বন্ড সম্পর্কে আইডিয়া পাইলাম যে এটা কি চিত্রা ব্যাংক 12% কুপন সুদে 1,000 টাকা অভিহিত মূল্যের 5 বছর মেয়াদের একটা বন্ড ইস্যু করতে চায়, যেটা বিক্রয় করতে খরচ হবে 2%-এর মতো কি হবে খরচ হবে। অন্যদিকে গঙ্গা লিমিটেড, আচ্ছা গঙ্গারটা আমরা পরে দেখতেছি, আমরা আগে দেখে নিই যে গতে কি চাইছে। চিত্রা লিমিটেডের ইস্যুকৃত বন্ডের ব্যয় নির্ণয় করতে বলছে। সো আমরা আগে চিত্রা লিমিটেডটা শেষ করি। সো এখানে বন্ডের ব্যয় নির্ণয় করতে হবে, মানে বন্ডের ইস্যু খরচ আর কি যেটাকে বলে। সো এখানে একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কর্পোরেট কর হার দেওয়া আছে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে কোশ্চেন পুরাটা পড়তে, আমি যদিও মাঝখানের পার্টটা স্কিপ করতেছি যাতে কমপ্লেক্সিটি ক্রিয়েট না হয় বা কনফিউশন ক্রিয়েট না হয়, বাট কোশ্চেন পুরাটা পড়ো যাতে এইটা বের করতে পারো। কারণ ঋণের ব্যয়ের হার নির্ণয় করার সময় এই করের হারটা অনেকে মিস করে। এই করের হারটা কি করে অনেকে এন্ট্রি করতে ভুলে যায় বা মানে সূত্রের মধ্যে লিখতে ভুলে যায়। তো চেক করবা যে করের হারটা উল্লেখ আছে কিনা। যেহেতু করের হারটা উল্লেখ আছে 30%, তো এটা ফর্মুলাতে আসবে। সো ঋণের ব্যয়, বন্ডের ব্যয় বা ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা। এটা আমরা এর আগেও করেছি, কিন্তু এটার মধ্যে একটা জিনিস যেটা এক্সট্রা, সেটা হচ্ছে কি 1 - t, মানে তোমার কর হারটা বাদ দিতে হবে। সো এখানে আমরা যদি আবার দেখি আয় হচ্ছে সুদের হার, ঠিক আছে। আয় সুদের হার 12%, 1,000 টাকার 12% মানে কি 120 টাকা। ক্লিয়ার? আরভি বা ম্যাচুরিটি ভ্যালু, আরভি মানে সরি অভিহিত মূল্য, অভিহিত মূল্য কত দেওয়া আছে 1,000 টাকা। আচ্ছা, নেট সেল ভ্যালু, নেট সেল ভ্যালু বা বাজার মূল্য বা নিট বিক্রয় মূল্য কিন্তু ওইদিকে উল্লেখ করা নেই, আমাদের বের করে নিতে হবে। সো নেট সেলিং ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? নেট সেলিং ভ্যালুটা আমরা বের করতে পারি 1,000 থেকে যত টাকা ব্যয় হয়েছে ওইটা বাদ দিয়ে। কত পার্সেন্ট করে? 2%। তাহলে সম্ভবত 980 নাহলে 960 আসবে, 980 টাকাই আসবে। সো 980 টাকা হচ্ছে আমাদের কি নেট সেলিং ভ্যালু, যেটা এখানে বসবে। ওকে, সো আমরা এখানে সবগুলো কম্পোনেন্ট পাইছি মোটামুটি। আর টি হচ্ছে ট্যাক্স রেট বা ট্যাক্স হার 30%। সো এটা আমরা কি 0.3% আকারেই লিখবো। সো আমরা এখানে সবগুলো কম্পোনেন্ট পাইছি, আমরা এখন জাস্ট বসাবো। সো ফার্স্টেই আয় কত বসবে 120 টাকা, এটার সাথে গুণ হবে 1 - 0.3, মানে 30%কে আমরা 0.3 লিখছি আর কি পার্সেন্টেজ ভাঙালে। এবার আসি আরভি, আরভি আছে 1,000 টাকা মাইনাস এনএসভি নেট সেলিং ভ্যালু, নেট সেলিং ভ্যালু আমরা একটু আগে বের করেছিলাম 980 টাকা। নিচে কত? নিচে 5 বছর আসবে। আমরা একটু আগে কিন্তু নেট সেলিং ভ্যালুটা বের করেছিলাম 1,000 টাকা থেকে 1,000 ইন্টু 2%, এটা কি করছিলাম মাইনাস করে বের করছিলাম। নিচে 2, আর এটা পুরোটার সাথে কি হবে 100 গুণ হবে। সো ভেঙে ভেঙে কইরো, একসাথে কইরো না, ভুল যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ম্যাথ পাইরাও উপরে দেখবা হ্যাঁ হতাশ।
তোমার আসে হচ্ছে 8.89%। সো এখানে চিত্রা লিমিটেডের ইস্যুকৃত বন্ডের ব্যয় কত? 8.89%। সো এইভাবে ফর্মুলা জানলে জাস্ট মান বসায় বের করে ফেলবা, এই চ্যাপ্টার টোটালি ইজি। আচ্ছা, এবার যে জিনিসগুলো আসছে, এবার হচ্ছে গঙ্গা লিমিটেডের মূলধন কাঠামোর দক্ষতা বিশ্লেষণ করতে বলছে। সো মূলধন কাঠামোটা, এই কোম্পানির মূলধন কাঠামোটা কতটা ইফেক্টিভ বা কতটা ভালো সেটা যাচাই করার জন্য আমাদেরকে মূলধন কাঠামোটা বের করতে হবে। ওকে, আর মূলধন কাঠামো বের করার নিয়ম হচ্ছে, বা মূলধন কাঠামোতে টোটাল ব্যয়ের পরিমাণটাই আমরা নির্ণয় করি, বা WACCটাই বের করি। তো এই WACCটা বের করার মাধ্যমে আমরা জাস্টিফাই করতে পারবো যে দক্ষ নাকি অদক্ষ, সেটা আমরা আসতেছি, অত কঠিন কিছু না। সো এখানে যে জিনিসটা আসে, যে WACC ফর্মুলাতে আমরা কি করি, যে প্রত্যেকটার মূলধন ব্যয়ের সাথে, শেয়ার মূলধন ব্যয়ের সাথে আমরা কি আনি, এর ভর আনি বা পার্সেন্টেজটা আনি, বা কত পার্সেন্ট সে কি করতেছে, তার মূলধনের অংশটা, টোটাল মূলধনের অগ্রাধিকার শেয়ারের পার্সেন্টেজটা কতটুকু অংশ সে অগ্রাধিকার শেয়ার থেকে আনতেছে, বা কতটুকু অংশ সে ঋণ থেকে আনতেছে। সো আমরা এই ওয়েটগুলা কি করি, গুণ করি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, তারপর যোগ করে দিই। সো আমি থিওরিতে তোমাকে বুঝাইছি অলরেডি। সো এখন আমরা বের করব। সো এই কোশ্চেনটা টোটালি ইজি, বিকজ এখানে সব বলে দেওয়া আছে। ওকে যদি দেখা যায় যে অনুযায়ী গঙ্গা লিমিটেড ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার মূলধন নিয়ে ব্যবসা পরিচালনা করে। তো তিনটা কম্পোনেন্টই আছে, সংরক্ষিত ব্যয়টা নাই আর কি, সংরক্ষিত আয়টা নাই আর কি। যার নির্দিষ্ট ব্যয় বা প্রত্যেকটার কি ব্যয়, ঋণপত্র মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয়, এবং মূলধনের অনুপাত, মানে 100%-এর মধ্যে তার ঋণ কতটুকু, সাধারণ শেয়ার কতটুকু, আর অগ্রাধিকার শেয়ার থেকে কতটুকু কি করছে, সে অর্থায়ন করছে বা মানি কালেক্ট করছে। সো এই পার্সেন্টেজটাও দেওয়া আছে। সো এখানে তার ঋণপত্র থেকে 12% কি ব্যয় হবে, অগ্রাধিকার শেয়ার থেকে 14% হারে তাকে লভ্যাংশ দিতে হবে, সাধারণ শেয়ার থেকেও কি 15% হারে তাকে লভ্যাংশ দিতে হবে বা এই ব্যয়টা হবে। আর মূলধনের অনুপাত 30%, 30%, 40%, মানে সে ঋণপত্র থেকে 30% টাকা আনছে, আর অগ্রাধিকার শেয়ার থেকে বাকি 30% আনছে, আর বাকি 40% আনছে কোত্থেকে, সাধারণ শেয়ার থেকে। এখন কোম্পানির বিনিয়োগের উপর আয়ের হার 15%। সো এটাতে আমরা পরে আসতেছি, আমরা আগে হচ্ছে WACCটা বের করি। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, কর্পোরেট কর। সো আমি এর আগের কোশ্চেনেও বলছিলাম কি, কর জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো কর, এখানেও আমরা যে ঋণপত্রের যে ব্যয়টা আছে, ঋণপত্রের ব্যয় থেকে আমাদের কর হারটা বাদ দিতে হবে। সো ইটস ম্যান্ডেটরি। সো এই জিনিসটা করার জন্য আমরা KI, মানে এটা, মানে ঋণপত্রের ব্যয় থেকে আমরা কি করব, ট্যাক্স হারটা বাদ দিব। আট 8.4% আসে। ওকে, মানে এভাবে বসানোর পর 100 দিয়ে আবার গুণ করো, তাহলে 8.4% আসে কত, মূলধন ব্যয়। সো ঋণ মূলধন ব্যয়। সো ঋণ মূলধন ব্যয়, এই জন্যই হচ্ছে ঋণ থেকে মানে মূলধন আনলে এই একটা সুবিধা কি, যে আমার খরচটা কমে আসে। এই দেখো খরচটা কমে আসে, কত হয়ে গেল, 8.4% হয়ে গেল। কারণ কি, সে কর মৌকুফ পাইছে, মানে তার কর দেওয়ার মাধ্যমে তার কি এই টাকাটা কম দিতে হচ্ছে, কমে আসবে, খরচটা কমে আসে। আচ্ছা, সো আমরা যদি এখন বসাই মানগুলা, KD মানে অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে, অগ্রাধিকার শেয়ার 14% হচ্ছে কি তার খরচ, আর অগ্রাধিকার শেয়ারের কত পার্সেন্টেজ, কত 30% সে প্লাস
কেপি কেডি হচ্ছে ঋণ, কেডি হচ্ছে ঋণ। সো ঋণের খরচ কত আসে 8.4 গুণ ডাব্লিউডি, মানে এর ভর হচ্ছে 30%, প্লাস কেপি হচ্ছে অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ারের তার খরচ কত 14%, আর ওয়েট হচ্ছে 30%, মানে ভর, প্লাস কেই তার সাধারণ শেয়ার, তার সাধারণ শেয়ার খরচ 15%, আর এই 15% আর সাধারণ শেয়ার সে কালেক্ট করছে কতটুকু অংশ থেকে, 40%, মূলধনের 40% সে সাধারণ শেয়ার থেকে কালেক্ট করছে। এখন যদি আমি এটা একসাথে করি, এখানে পার্সেন্টেজগুলো দিতে হবে, ওকে, পার্সেন্টেজগুলো দিতে ভুলো না। সো আসে হচ্ছে 12.72%। সো এই 12.72% হচ্ছে তার টোটাল ব্যয়ের পার্সেন্টেজটা। মানে সে যদি এই সোর্সগুলো থেকে যদি সে কি করে, এই সোর্সগুলো থেকে যদি সে টাকা আনে বা মূলধন আনে, তাহলে তার টোটাল 12.72% কি হবে, ব্যয় হবে। এখন কোম্পানির এখানে বলে দেওয়া আছে কোম্পানির আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার কত 15%, মানে তার ব্যয় থেকে তার আয় বেশি, তার প্রত্যাশিত আয় কি ব্যয় থেকে বেশি, মানে তার হচ্ছে সে যদি 15% যদি সে ইনকাম করতে পারে, তাহলে সে মিনিমাম 12%-এর যে খরচটা আছে সেটা সে পরিশোধ করতে পারবে। যদি সে পরিশোধ করতে পারবে, তার মানে কি তার মূলধন কাঠামোর দক্ষতাটা কি ভালো, তার মূলধন কাঠামোটা কি দক্ষ, তার মূলধন কাঠামোটা কি সুবিধাজনক। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু ভিন্নধর্মী ম্যাথ দেখি। এই ধরনের ম্যাথগুলাই আসে, মানে এর আগেরটার মধ্যে হচ্ছে খুব ইজি একটা ম্যাথ, বাট তাও কম সময় লাগে নাই। আর এটা হচ্ছে একটু ডেসক্রিপটিভ, একটু বিস্তারিত। ওকে, সো ফার্স্টে যেটা আসি যে কোম্পানি, আচ্ছা, আশা কোম্পানির মূলধন কাঠামো নিম্নে দেওয়া হলো। মূলধন কাঠামো হচ্ছে যে সে সাধারণ শেয়ার বিক্রির মাধ্যমে 20 লক্ষ টাকা কালেক্ট করছে। অগ্রাধিকার শেয়ার সে 5 লক্ষ টাকা কালেক্ট করছে অগ্রাধিকার শেয়ার বিক্রির মাধ্যমে। ঋণপত্র বিক্রির মাধ্যমে সে 15 লক্ষ টাকা আদায় করতে পারছে। তার টোটাল মূলধনের পরিমাণ কত, 40 লক্ষ টাকা। ওকে, সো এখানে সেটা উল্লেখ করে দিছে। আর এখানে যে 14% আছে বা 15% আছে, এটা হচ্ছে তার মূলধন ব্যয়, মানে সে অগ্রাধিকার শেয়ার বিক্রির মাধ্যমে তাকে অগ্রাধিকার যে শেয়ার হোল্ডাররা আছে তাদেরকে 14% করে কি দিতে হবে, লভ্যাংশ দিতে হবে। আর এখানে তার 15% করে কি দিতে হবে, সুদ দিতে হবে, বা 15% কি ব্যয় আসতেছে আর কি, এই 15% করে বন্ড হোল্ডারদের তাকে দিতে হবে। আচ্ছা, এবার আমাকে কোম্পানির ব্যাটার মান দিয়ে দিছে, বাজার পোর্টফোলিও আয়ের হার দিয়ে দিছে, ঝুঁকিমুক্ত আয়ের হার দিয়ে দিছে, কর্পোরেট করের হারও দিয়ে দিছে, সো কোম্পানির প্রত্যাশিত আয়ের হারও দিয়ে দিছে। এখন তাকে মূলধন ব্যয় নির্ণয়ের মাধ্যমে তাকে বিবেচনা করতে হবে। আচ্ছা, এবার গতে কি বলছে, গতে বলছে সাধারণ শেয়ার ব্যয়ের হার নির্ণয় করো। এখানে তুমি একটু খেয়াল করে দেখো যে অগ্রাধিকার শেয়ারের ব্যয় আর ঋণপত্রের ব্যয় দিয়ে দিছে, সাধারণ শেয়ার ব্যয়টা দেয় না। সো আমাদের সাধারণ শেয়ার ব্যয়টা নির্ণয় করতে হবে। তো সাধারণ শেয়ার ব্যয় নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা, যে KE = রিস্ক ফ্রি রিটার্ন, ঝুঁকিমুক্ত আয়ের হার প্লাস
বাজার ঝুঁকির আয়ের হার বা বাজার ঝুঁকির আয়ের হার বা বাজার পোর্টফোলিও আয়ের হার মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন বা এই যে ঝুঁকিমুক্ত আয়ের হার, মানে এই দুইটা সেম জিনিস। আর হচ্ছে বেটা। ক্লিয়ার? সো এখানে সব মান দেওয়া আছে, আমরা জাস্ট বসাই। রিস্ক ফ্রি রিটার্ন 7% দেওয়া আছে, বাজার মূল্য 15% দেওয়া আছে, বেটার মানও দেওয়া আছে 2। সো আমরা জাস্ট বের করলেই আমরা সাধারণ শেয়ারটা পেয়ে যাব, সাধারণ শেয়ার মূল্যটা পেয়ে যাব। সো 23% হচ্ছে সাধারণ শেয়ার ব্যয়। ওকে, আচ্ছা। ওকে, সো এখন আমরা পরেরটায় যদি দেখি, আমরা এটাতে কত 23%, আমরা মোটামুটি সব তথ্য আছে। এখন বলছে বর্তমান মূলধন কাঠামো ব্যবস্থায় যদি বিনিয়োগ করলে কোম্পানি লাভবান হবে কি। ঠিক আছে, আমরা এখানে যেহেতু প্রত্যাশিত আয়ের হার পাইছি, আমাদের জাস্ট এটা বের করতে হবে যে ওদের এই কোম্পানির যে টোটাল ব্যয়ের হার আছে, টোটাল যে WACC আছে বা টোটাল মূলধন কাঠামো হার আছে, সো ওইটা কি এটার তুলনায় কম কিনা। যদি কম হয়, টোটাল ব্যয়ের হার যদি কম হয় এটার তুলনায়, তার মানে কি সে আয় বেশি করতেছে। সে যেহেতু আয় বেশি করতেছে, তাহলে কি সে মিনিমাম খরচটা পরিশোধ করে দিতে পারবে, মিনিমাম ব্যয়টা বহন করতে পারবে। সো আমাদের এই ক্ষেত্রে ফার্স্টে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের সব কিছু দেওয়া আছে, এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, ব্যয় আছে। এখন আমাদের কাজ হচ্ছে ডাব্লিউগুলা বের করা, মানে ওয়েট বের করা, মানে ভর বের করা। তো আমরা জানি WACC-তে আমরা কি করি, ভরের সাথে ব্যয়টা গুণ করি, রাইট? তারপর সবগুলো একসাথে যোগ করি। সো আমরা যেহেতু পেয়ে গেছি, খরচ পেয়ে গেছি, আমাদের কাজ হচ্ছে এখন ভর বের করা। সো এই ভর বের করবো আমরা এই টোটাল অ্যামাউন্টটা থেকে। এটা বের করার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, যে আমি বারবার বলছিলাম কোশ্চেনের মধ্যে যখন করের হারটা থাকে তখন করের হারটা বাদ দিতে হয়। সো আমরা এই ঋণপত্রের খরচের থেকে আগে করের হারটা বাদ দিব। সো ঋণপত্রের খরচটা আমাদের আবার করতে হবে। সো 15% 1 মাইনাস কত, করের হার কত 40%। ঠিক আছে, আমরা বের করি। সো আমার মূলধন ঋণপত্র খরচ আসবে কত 9%। ওকে, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে মূলধন কাঠামোটা বের করা বা স্ট্রাকচারটা বের করা, মানে প্রত্যেকটার পার্সেন্টেজটা বের করা। এটা কীভাবে বের করব, WE মানে শেয়ারটাকে যদি বের করি, টোটাল হচ্ছে কত 40,000। সো 40 লক্ষ, 40 লক্ষ থেকে তার 20 লক্ষ, 40 লক্ষ থেকে উপর হবে 20 লক্ষ হচ্ছে কি সাধারণ শেয়ার টাকার পরিমাণটা, আর টোটাল হচ্ছে কত 40 লাখ টাকা। যদি এটা আমরা করি, তাহলে আসে মেবি 0.5, 100 দিয়ে গুণ করতে হবে 50%। এখন আমরা সাথে 100 দিয়ে গুণও করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে কি টোটাল মূলধনের 50% টাকায় আসছে কি সাধারণ শেয়ার থেকে। এবার আসি পাঁচ লক্ষ। আর 12.5% আসে অগ্রাধিকার শেয়ার থেকে।
আর বাকি 100 দিয়ে গুণ করতে হবে। 15 লক্ষ টাকা বাকি 37.5% আসে ঋণপত্র বিক্রির মাধ্যমে। আমরা যদি 3টা যোগ করি তাহলে আমরা দেখব কি টোটাল 100%ই আসে। তাও দেখো টোটাল 100% আসবে। ওকে, সো এই 100%-এর মধ্যে 50% আসছে সাধারণ শেয়ার, 12.5% অগ্রাধিকার শেয়ার, আর এটা ঋণপত্রের শেয়ার। সো আমরা যদি দেখি যে আমরা ডাব্লিউ গুলা কি বের করে ফেলছি, মানে ওয়েট গুলা বের করে ফেলছি। ওকে, এখন কাজ আমরা ফর্মুলাতে বসানো। তো ডাব্লিউএসিসির ফর্মুলা তোমরা অলরেডি জানো, আমরা জাস্ট এখন বসাবো। সো ফার্স্টে যদি ঋণপত্রটা দেখি কত আসে, 9%। আর ডাব্লিউই আসে, ডাব্লিউডি আসে 37.5। সো 9 ইন্টু 37.5 প্লাস ডাব্লিউপি আসে 12.5 আর এখানে 14। সো এই 14 সরি প্রথমে আসবে হচ্ছে ইয়াটা, যেহেতু ফার্স্ট ডাব্লিউ লিখছি আমি, (37.5 ইন্টু 9 প্লাস ওয়েট 12.5 ইন্টু খরচ 14% প্লাস ডাব্লিউ আর ইয়া কত 50%। সো 50% ইন্টু আমরা সাধারণ শেয়ার খরচ বের করেছিলাম কত 23%। ওকে, তো সো আমরা এখানে যদি টোটালটা বের করি, এই টোটালটা যদি এখানে প্রত্যাশিত আয়ের হার থেকে কম হয় তাহলে কি হবে, সেটা গ্রহণযোগ্য হবে। সো আমরা একটু বের করার চেষ্টা করি। তো এখানে তোমরা যদি দেখো যে 16.63% আসবে। সো আর একটু ক্লিয়ার করার জন্য আমি যদি একটু চেঞ্জ করি, 0.375 মানে পার্সেন্টেজটাকে ভাঙায় আর কি, 0.125 এটা হচ্ছে 0.5 হবে। পার্সেন্টেজটাকে যদি ভাঙাও আর কি, তাহলে তোমার 16.63% আসবে। তো তুমি এখানে ক্লিয়ারলি দেখতেই পারতেছো যে কি এটা 25% থেকে 25% কি এটা থেকে বেশি। তো তার মানে সে যেহেতু 25% হারে আয় করতেছে, মানে কি সে ব্যয়গুলা বহন করতে পারবে। তাহলে বলতেই পারে যে বর্তমান মূলধন কাঠামো ব্যবস্থায় যদি সে বিনিয়োগ করে কোম্পানি কি অবশ্যই লাভবান হবে। সো গাণিতিকভাবে তুমি এটা বিশ্লেষণ করে দেখাতে পারলা। সো ডাব্লিউএসিসির টাইপই ম্যাথ আসে এটার মধ্যে। আর হচ্ছে মাঝে মাঝে বলতে পারে যে স্পেসিফিক ওই বন্ডের মূলধন ব্যয় কত, বা শেয়ারের বন্ডের মূলধন ব্যয় কত। সো তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি কি জিনিসগুলো কনসেপ্টগুলো বুঝতে পারবা। আমি হচ্ছে কিছু বোর্ড কোশ্চেন দেখাইছি যেগুলো থেকে র্যান্ডমলি বেশিরভাগ ক্ষেত্রেই আসে। ওকে, সো আজকে এইটুকুই। আল্লাহ হাফিজ।